এঙ্গেজমেন্ট কিভাবে হয়? আমরা জানি যে লেকচারের ক্ষেত্রে মানে যারা প্রশিক্ষণ দিই আমরা দুইটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, একটা হচ্ছে লেকচার মেথড, আমি শুধু বলে যাচ্ছি, আর একটা হচ্ছে সক্রেটিক মেথড, ডায়ালগ। ফলে আমি যখন ক্লাসের ভিতরে যাই, যে পড়া শুরু করে ফার্স্ট কোশ্চেনটা জিজ্ঞেস করি, বাংলাদেশে গণতন্ত্র আছে? হিউজ ডিবেট আছে, নাই, ফাইন। এখন তার ভিতরে এইগুলো আছে, তার পক্ষে যুক্তি কি, নাই তার পক্ষে যুক্তি কি, বাস এবার তার দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাদের যুক্তিগুলো উপস্থাপন করছে। এবার কিন্তু তার কিন্তু একটা আগ্রহ হয়ে গেছে যে আসলে অবস্থাটা কি। তো ফলে এরকম একটা উৎসাহ তৈরি করার জন্য আমি যখন সাহিত্য পড়াচ্ছি, ওই প্রেক্ষাপটটা কখনো কখনো ঐতিহাসিক, কখনো সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট, সেটাকে যদি তুলে নিয়ে আসি, সে তখন চিন্তা করে। আমি একটা এক্সাম্পল দিই। নর্মালি আমরা যখন গল্প বলি, রাখাল বালকের গল্প, যে রাখাল বালক গ্রামের পাশে বনের ধারে একটা গরু চড়াইতো, সেখান থেকে বাঘ আসছে বলে চিৎকার করলো। প্রথম দিনে মানুষরা গেল, দ্বিতীয় দিনে গেল, তৃতীয় দিন যখন চিৎকার করছে মানুষ আর যাচ্ছে না, সত্যি সত্যি বাঘ এসে তাকে খেয়ে ফেলল। বাস এইটুকু পরপর আমরা একটা বার্তা দিয়ে দিলাম, আমরা নিজেই বলে দিলাম কি হয়েছে, মিথ্যাবাদী পরিণাম কি। বাট আমি যদি তাকে উদ্বুদ্ধ করতে পারি, সে তখন এটা চিন্তা করবে। কিন্তু প্রথম কথা হচ্ছে সে চিন্তা করবে, যদি আমি সমাজের প্রেক্ষাপটে চিন্তা করি, সমাজটার ভিতরে অসাম্য আছে, নইলে একটা শিশু কেন বনের ধারে এখানে কাজ করতে হবে, শিশু শ্রম কেন হবে, দারিদ্র আছে, ওই সমাজের মানুষগুলোর দায়িত্ববোধ নাই, ন্যায় বিচারের অভাব আছে। তাহলে এইটি একটা প্রেক্ষাপট থেকে চিন্তা করছে। আমি আবার যদি তাকে উদ্বুদ্ধ করি যে বর্তমান প্রেক্ষাপটে ঘটনাটা যদি ঘটতো কি হইতো, তাহলে হয়তো সে তার কল্পনা শক্তিকে ব্যবহার করে বলছে যে শিশু গরু চড়াইতো, কিন্তু তার অ্যান্ড্রয়েড ফোন ছিল, সেখানে বসে বসে ফেসবুকের ভিতরে সেটা করতো। একদিন তার মাথার ভিতরে দুষ্টু বুদ্ধি আসলো যে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিল, বাঘ আসছে এটার জন্য। মানুষ চলে আসলো, আবার ফেসবুকের এটা স্ট্যাটাস তার বন্ধু বান্ধবরা দেখে তাড়াতাড়ি এটা শেয়ার করা শুরু করে দিল। ফলে একসময় মানুষ আসলো, এসে দেখলো যে শিশু আবার ওইখানে ফেসবুকের মধ্যেই করতেছে, দেখে মানুষ খুব অ্যানয়েড যে এটা কেন এরকম করলো। দ্বিতীয় দিন আবার সে করলো, দ্বিতীয় দিন আবার করার জন্য সে করলো কি, এখানে বাঘের ছবি সহ সেটা পোস্ট দিয়ে দিল। মানুষ বিশ্বাস করলো যে নাই দিয়ে গেছে, আসলো এখানে দেখা আবার দেখলো যে সেই একই অবস্থা। তৃতীয় দিন সত্যি সত্যি বাঘ আসছে, সেইবার লাইভ করতেছে যে বাঘ আসছে, মানুষ হারিয়ে দিচ্ছে এই করার জন্য, কারণ 2 দিন প্রতারিত হয়েছে সেটা ক্ষেত্রে। ফলে এখানে একটা জিনিস আছে, তার কল্পনা শক্তি আছে এখানে, যে এই যে ফেসবুকের যে ব্যবহার হচ্ছে, কেউ বলছে যে এই জন্য ফেসবুক ব্যবহারকারীর ভিতরে ডিজিটাল আইন মামলা করা যায় তার বিরুদ্ধে, কারণ সে প্রতারণা করেছে প্রথম 2 দিন। আবার কেউ বলতেছে এখানে আবার দাঁড়াই যে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে স্ট্যান্ড ফর রাখাল বা কাউবয়। ফলে আমি বলছি এইটাকে সে ভিন্নভাবে তখন চিন্তা করছে যে এটার সঙ্গে যুক্ত করার জন্য। আবার এর সঙ্গে আসবে যে এই ডিজিটাল ইয়ের ভিতরে আমি যদি আরো কল্পনাকে চিন্তা করি যে বাঘ সত্যি আসলো, বাঘ তাকে খেয়ে ফেললো, বাঘের নিজেরও ফেসবুক আছে চালায়, সে লিখলো অনেকদিন পরে নরমাল মাংসের স্বাদ পেলাম, ফিলিং হ্যাপি। সো আমি বলছি যে এই যে কল্পনা করার যে জায়গাটাকে তাকে তৈরি করতে দেওয়াটা, যে হ্যাঁ নর্মালি আমরা যেটা টিচাররা যেটা করি সেটা করার চেষ্টা করি, যে ক্লাসের ভিতরে সে আমার যেটা টিচার সেন্ট্রিক যে মানে পড়াশোনাটা সেটাকে আমি ইম্পোজ করার চেষ্টা করি। ফলে অনেক সময় স্টুডেন্ট এটা নেয় না। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা মনে করি যে ওই সময়কার সমাজ, আমি একটা কলাম লিখছিলাম শিক্ষকের এই কাল শেখা, সেই সময় কিন্তু দেখা গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন তার শিক্ষক ছিল ইমাম হাম্মাদ, সে বলছে যতদিন আমার শিক্ষক ইমাম হাম্মাদ বেঁচে ছিল ততদিন ওই দিকে ফিরে আমি পা মেলতাম না, কারণ আমার মনে হইতো যদি আমার শিক্ষকের অপমান হয়ে যায়। কিন্তু এখন কি সেই অবস্থা আছে? এখন কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেছে। সেই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে আমাকে করতে হবে, শিক্ষাটাকে দিতে হবে। কাজে আমি যখন এখানে যাচ্ছি, আলোচনা ব্যাখ্যা করার সুযোগের পাশাপাশি তর্ক বিতর্ক করার সুযোগ তৈরি করে দিতে হবে। এখন আমি যদি অনেক সময় বলি যে না আমার মতামতটাই চাপাই দেওয়ার চেষ্টা করি, তাহলে 1 দিন 2 দিন পরে আর স্টুডেন্টরা মুখ খুলবে, এটা সবচেয়ে। কিন্তু তাকে স্বাধীনতা দিতে বলছি, তার যা বলার, সে যদি রবীন্দ্রনাথের সমালোচনা করে করুক, অসুবিধা কি? তার দৃষ্টিকোণ থেকে অসুবিধা কি? নজরুলের সমালোচনা করুক, অসুবিধা নাই। তার প্রত্যেক মানুষের একটা দৃষ্টিভঙ্গি তো আছে। কারণ এই একই ঘটনাকে আবার আরেকজনকে যদি করে যে যদি গবেষণা করার সুযোগ দেওয়া হয়, সে বলবে যে এরকম গল্প বা শিশুদেরকে মিথ্যা বলতে শেখায়, এই যে এখানে মিথ্যা বলতে উৎসাহিত করে, দেখা গেলো যে এটা মিথ্যা বলতে উৎসাহিত করে। কিন্তু এটা হলো সে হয়তো গবেষণা করতে বললো যে পশ্চিমা সমাজের ভিতরে এরকম আছে, এই গল্পটাকে ঈশ্বরী গল্পটাকে বলতেছে মিথ্যা বলতে শেখায়। আবার ঠিক একই রকম ভাবে আবার সে সমালোচনা করতে পারে, এই গল্পটাকে তারা মিথ্যা বলতে শেখায়, পশ্চিমাদের ভ্যালুস গুলো কোন জায়গায়, তারা যখন জনি ইয়েস পাপা, নো পাপা, তখন এটাকে আর মিথ্যা বলতে তারা বলছে না।
ফলে আমি বলছি যে এই সুযোগগুলো যখন করে দেওয়া হবে, আবার কেউ কেউ বলে যে গ্রামবাসী যখন আসছিল, ব্যাখ্যা করছে এরকম ভাবে, গ্রামবাসী যখন আসছিল হাতে লাঠি নিয়ে, আসলে কিন্তু শিশুর প্রতি মমত্ব বোধ থেকে আসে না। এটা তাদের বিরক্ত ছিল, বাঘকে হত্যা করবে এবং নিজেদেরও নিরাপত্তার বিষয় ছিল, বাঘকে যদি মেরে ফেলা যায় তাহলে নিজেরাও নিরাপদ থাকবে। এইটা ফলে অনেকে আমার এটাকে ব্যাখ্যা করছে শিশুকে এখানে যেতে দেওয়া হলো কেন, যেতে দেওয়ার পিছনে অন্য একটা কারণ থাকতে পারে, শিশুকে বাঘ মারার ফাঁদ হিসাবে ব্যবহার করছে গ্রামবাসী। সো বলছে একই জিনিসকে কত রকম ভাবে ব্যাখ্যা করা যায়। আমি ক্লাসের ভিতরে যখন যাই, আইনের ছাত্র তুমি যে ক্লাসের ভিতরে অর্ধেক পানি আছে আর অর্ধেক খালি আছে, কিভাবে ব্যাখ্যা করবো? ওইভাবে ওইটুকু পর্যন্তই তার মস্তিষ্ক, অর্ধেক খালি অর্ধেক দিক থেকে। আমি আবার চুপ করে দিয়ে আরেকটু বড় দেখি, যারা হতাশাবাদী তারা খালি অংশটাকে দেখবে, যারা আশাবাদী তারা ভরা অংশটাকে দেখবে। এর জন্য এটুকু পর্যন্ত আর কি ব্যাখ্যা করা যাবে? চুপচাপ আছে ব্যাখ্যা করা যাবে। কি ব্যাখ্যা করা যাবে? প্রশ্ন হতে পারে এটা কি উষ্ণ পানি নাকি ঠান্ডা পানি? 2 নম্বর হচ্ছে পানযোগ্য পানি না অপানযোগ্য পানি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে এই পানিটা কি নর্মাল ওয়াটার নাকি মিনারেল ওয়াটার? মিনারেল ওয়াটার দেশি মিনারেল ওয়াটার না বিদেশি মিনারেল ওয়াটার? মিনারেল ওয়াটার খাওয়ার আগে আবার দেখবো যে এটার মেয়াদ আছে কি নাই। সো একই জিনিসকে নানান রকম ভাবে ব্যাখ্যা করতে পারা টিচার এবং স্টুডেন্টদের এক্সপ্রেশন ক্যাপাসিটিটা দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু আমাদের ক্ষেত্রে যে কোনো কারণে হোক, টিচিং এর ক্ষেত্রে যেহেতু আমি বলছি যে আমাদেরকে প্রশিক্ষণটা দেওয়া হয় না, ফলে আমি যখন এই আইন বিভাগের যখন শিক্ষক আছে নানান রকমের অভিযোগ নিয়ে ছাত্র হয়ে আসে, আমি যাই তাদের সাথে কথা বলি, এটি বলি তাদেরকে যে মাত্র তো সে যোগদান করেছে, ওর বয়স, আমার শিক্ষকতার বয়স 33 বছর, ওর বয়স হচ্ছে 20 বছর বা 18 বছর। তার মানে আমার শিক্ষকতার বয়সের অর্ধেকেরও কম হচ্ছে তার বয়স। কাজে সে আর কি করবে, কি হবে? একদিন ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, দীর্ঘ অভিজ্ঞতা তার আছে, নিঃসন্দেহে সেগুলো আলোচনায় আসবে। শুধুমাত্র একদিনের ওয়ার্কশপ করে উন্নতি হয় না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, থাকতে হয়। আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নিতে স্যার, আমি তাদের করিয়েছি, স্যার আপনি আসেন বসেন, আমি শুনলাম তার লেকচারটা শোনার, আমি এবার তাকে বলেছি এই জায়গাগুলোতে ইমপ্রুভ করা যেতে পারে। আমি যেটা করেছি নিজের উপরে, যখন মানুষ কল্পনাও করে আমার ইয়ের ভিতরে, কারণ একটা ভয় থাকে, আমি যদি তাকে সুযোগ দিই আমার মূল্যায়ন করার জন্য, নানা রকমের কথাবার্তা লিখব। তা আমার এখানে আমি যখন ক্লাস নিতাম, সেখানে প্রথম যেটা পাইলাম, স্যার আপনি দ্রুত কথা বলেন, বাংলা এবং ইংরেজি দুইটাই। এটা আমার এখানে ঠিক আছে, এটা নিঃসন্দেহে এটা একটা বড় সীমাবদ্ধতা এ করার জন্য। তারপরে পজিটিভ নেগেটিভ সবই লিখছি। কিন্তু আমি যদি উন্নতি করতে চাই, নোবডি ইজ ফ্রি ফ্রম ফ্লস, ডিফেক্টস। প্রত্যেক মানুষেরই সীমাবদ্ধতা, ত্রুটিটা আছে। কাজে আমি যদি এক্সপোজড হই, স্টুডেন্ট মূল্যায়ন করুক তার জন্য। এই যে আমি কালকে বলতেছিলাম বাংলা ডিপার্টমেন্টে বসে, এখন যেহেতু আমার টাকা করতে হয়, উদ্ধার করতে হয় ছাত্রদের কাছ থেকে, যত চাপ দিয়ে টাকা উদ্ধার করবো তত কম জনপ্রিয় হয়ে যাব। কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে হবে। কিন্তু একটা সময় একটা এন্ড অফ দ্য ডে যে সত্যিকার অর্থে ভালো পড়ায়, সততার সাথে পড়ায়, আন্তরিকতার সাথে পড়ায়, স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দে লাভ। এখন যারা ফাঁকি দেয়, একদিন 2 দিন ক্লাস দেয়, যদিও ছাত্র অবস্থায় খুবই জনপ্রিয় হয়ে যায়, যত কম ক্লাস নেয় তত এ থেকে, কিন্তু তারপরে যখন স্টুডেন্টটা বের হয়ে যায় তখন কিন্তু সে ঠিকই কোনো জায়গায়, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে গালি দিয়ে দিতে দেখেছি যে আমাদেরকে সর্বনাশ করেছে, ধ্বংস করে দিয়েছে, কারণ এটা তো লাগবে। কিন্তু ওই সময় মনে করে যে যত কম পড়া যায় তত কম প্রশ্ন থাকবে, তত কম সময় এটাকে মানে কম সময় দিয়ে পাস করা যাবে। কাজে আমি যখন শিক্ষকতার পেশায় যখন আসছি, সবচেয়ে বড় জিনিস আমি ব্যক্তিগত মনে করি যে পাঠদানের ক্ষেত্রে কিছু হবে না, আমাকে নিয়মিতভাবে ক্লাসে আসতে হবে, সময় মতো আসতে হবে। এটা কিন্তু স্টুডেন্টরা দারুণভাবে অবজার্ভ করে যে আমার একটা ক্লাস হলো, 2টা ক্লাস হলো, আমি যত বড় শিক্ষক হয়ে গেল। তো আমি যেরকম একদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাঁটতেছি, তো ছাত্ররা একে আলোচনা করে, বুঝতে পারলি না, আলোচনা করতেছে আজকে কি এটা ক্লাস হবে, পলিটিক্যাল সায়েন্সের ক্লাস। তো ওইখানে কয়েকটা টিচার আছে, সবার নামে শেষে আহমদ আছে, সিদ্দিক আহমেদ, অমুক আহমেদ, এরকম 6 জন না 5 জন টিচার আছে আহমেদ। একজন স্টুডেন্ট বলতেছে আহমেদ এন্ড গঙ্গের ক্লাস হবে না। লুক এট দিস মূল্যায়নটা, আহমেদ এন্ড গঙ্গের ক্লাস এটা হবে না, কারণ ওনারা ক্লাস দেন সেই হিসাবে। তো ফলে এই যে স্টুডেন্টদের মূল্যায়নটা, কাজে আমি ভালো শিক্ষক দিতে গেলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিয়মিত হইতে হবে এবং একই সঙ্গে আমাকে প্রচুর পড়াশোনা। স্টুডেন্টরা কিন্তু যত বেশি একজন টিচার পড়াশোনা জানে, ক্লাসের ভিতরে মন্ত্র মুহূর্তের মধ্যে স্পেল বাউন্ড করে রাখতে পারে, ততই হয়। আমি অনেক গত 2-3 মাসের ভিতরে যে সমস্ত কলাম লিখছি, সর্বশেষ কলামটা 17 এপ্রিল মুজিবনগর দিবস নিয়ে একটা কলাম লিখেছি। অনেক তথ্য আমি সেখানে দিয়েছি যে কিভাবে সেখানে শশাঙ্ক এস ব্যানার্জি নামে একটা বই লিখেছে, তার বইয়ের নামে রেফারেন্স দিয়েছি।
তারপরে এখানে হচ্ছে ইন্দিরা গান্ধীর সঙ্গে কি হয়েছিল, কথাবার্তা হয়েছিল, সেই কথোপকথনের কিন্তু আমি কিন্তু বানাই লিখি নাই, সে রেকর্ড শুরু করেছি যে কোন বের করে সেই সময় 31শে মার্চ 26শে মার্চ যুদ্ধ শুরু হয়ে গেল, 31শে মার্চ ইন্ডিয়ান পার্লামেন্টের লোকসভার ভিতরে কি সিদ্ধান্ত হয়েছিল, এবং 1 এপ্রিল ভারতের যে আছে পশ্চিমবঙ্গের যে রাজ্যসভা আছে সেই রাজ্যসভার ভিতরে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রশ্ন এসেছিল, কেন এসেছিল প্রশ্নগুলো, সেইগুলোকে সহ আমাদের যে মইদুল ইসলামের লেখা আছে মূলধারা 71 একটা মুক্তিযুদ্ধের একটা বই আছে, সেখানে কি কি আছে পরম্পরাগুলো যখন দিয়েছি আমি দেখলাম প্রচুর মানুষ দেশ বিদেশ থেকে আমাকে মেইল করেছে, অর্থাৎ মানুষ সত্যটা জানতে চায়, কিন্তু শুধু মুখের কথা নয়, তথ্য সহকারে, তথ্য শুধু নয়, তথ্য সহকারে রেফারেন্স সহ দিতে চায়, ফলে আমরা ভিতরে লিখে দিয়েছি। আমি একটা ধারা যদি চালু করতে চাই, প্রথম আমি যখন কলাম লেখা শুরু অনেক আগের কথা বলছি, ধর্মের রেফারেন্স দিতাম, তারা ওইগুলো ফেল ওইটাকে যুক্ত করতো, সেটা হিন্দু ধর্মের দিতাম, ইসলাম ধর্মের দিতাম, কিন্তু এটা যুক্ত করতো, তারা বলতেছে না এটা কলামে দেওয়া যাবে না। আমি ইনসিস্ট করতে করতে এখন কিন্তু রেফারেন্সগুলো আমি শুধু না অনেকেই এখন ব্যবহার করি। আমি যখন পশ্চিমে একজন মানুষের রেফারেন্স দিচ্ছি, সেইটা পাঠক গ্রহণ করছে, কিন্তু ওই পশ্চিমা যে রেফারেন্সটা দিয়েছে সেটা আমার হিন্দু ধর্ম বা এর ভিতরে ইসলাম ধর্মের থেকে, কারণ আমি হিউম্যান রাইটস পড়াই, ওদের হিউম্যান রাইটসের ক্ষেত্রে ওরা বড় যেটা দেয় উদাহরণ দেয়, সেটা হলো যে ম্যাগনা কার্টা 1215 সনের যে জনের সঙ্গে যে চুক্তিটা হয়েছিল, জন কিং 2 এর সঙ্গে যে চুক্তিটা হয়েছিল, ম্যাগনা কার্টা বলতেছে এটা গ্রেট চার্টার, এখান থেকে হয়েছে। কিন্তু আমি যদি দেখি, আমি উদাহরণ হিসাবে উল্লেখ করেছি যে শত শত বছর না, ফ্রম দ্য টাইম ইমেমোরিয়াল হিন্দু ধর্ম ফর এক্সাম্পল, এখানে যখন বলছে যে অহিংসা পরম ধর্ম, so share your breads with the poor people, share your houses with the poor people, যখন এটা বলছে, এবং don't hurt the people not only physically but also mentally, you don't hurt this, হিন্দু ধর্মের যে কথাগুলো বলছে, তার মানে কি এখানে হিউম্যান রাইটসের কথা অনেক আগে মেসেজ দিয়েছে। ঠিক তেমনি ভাবে আমি তুলে দিই বৌদ্ধ ধর্মে কি বলেছে, খ্রিস্ট ধর্মের ভিতরে কি বলেছে, ইহুদি ধর্মে কি বলেছে, ইসলাম ধর্মে কি বলেছে, এর সবগুলোই 1215 সনের ম্যাগনা কার্টার বহু আগে থেকে। কিন্তু আমি যদি I had the opportunity of teaching with many Australian teacher, Canadian teacher, Denmarkian teacher, বিভিন্ন জায়গা থেকে আমেরিকান টিচার, ওদের সাথে আমার ডিবেট হয় এটা ক্ষেত্রে, ওরা এটা মানতে চায় না, তখন আমি এখানে চলে দিই যে দেখো যে আমার ধর্মের ভিতরে কি বলছে, তুমি দেখো এটা কি লিখছি, কোনো প্রকারের বৈষম্য করা যাবে না, এটা বলতেছে বৌদ্ধ ধর্মের ভিতরে যে কাস্টের ভিত্তিতে কোনো প্রকার বৈষম্য করা যাবে না, ইউনিভার্সাল ব্রাদারহুডের কথা বলতেছে গৌতম বুদ্ধ, then why don't you accept this? তো ফলে আমি বলছি যে আমরা যদি এই যে আমরা পড়াশোনা জানবো, আমি হয়তো বাংলায় পড়ছি, আমার সাইকোলজি জানতে হবে, আমার ফিলোসফি জানতে হবে, আমার সমাজ বিজ্ঞান জানতে হবে, অর্থনীতি জানতে হবে, এক্ষেত্রে আমি কাঠমান্ডু স্কুল অফ ল নেপালে যাব, ওদের অনার্স হচ্ছে 5 বছর, মাস্টার্স হচ্ছে 2 বছর, ল 5 বছর, লয়ের মধ্যে তারা কিন্তু ফিজিক্স পড়ায়, কেমিস্ট্রি পড়ায়, ম্যাথমেটিক্স পড়ায়, যেটা অন্য কেউ পড়ায় না। কেন পড়ায় তারা? তারা বলছে যে এক সময় হয়তো দেখা যাবে, তারা ধর্মগ্রন্থ চর্চা করে দেখছে যে অনেক প্ল্যানেট আছে সেখানে স্বর্ণ, রৌপ্য, তারপর ডায়মন্ড দিয়ে তৈরি, তাহলে একটা সময় আপনি মাইনিং করবো এখান থেকে, সেই মাইনিং এর বিষয় যখন আসবে তখন আমার যে ল স্টুডেন্টরা থাকবে তার ফিজিক্স কেমিস্ট্রি সম্পর্কে জ্ঞান থাকা দরকার। ফলে এই জিনিসগুলো তারা পড়াচ্ছে, ওগুলো তারা অনেক চিন্তা ভাবনা করে পড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ওখানে যখন পড়ায় প্রথম সেমিস্টার কিন্তু তারা কোনো ল পড়ে, হোয়াট ওয়াজ দ্য হিস্ট্রি অফ Nepal, what was the economy of Nepal, what was the situation of Nepal, why Nepal is standing right now, why it is poor, why legal system is like this. Nepal was a Hindu country, পৃথিবীতে একমাত্র দেশ হচ্ছে নেপাল, যেটা হিন্দু কান্ট্রি ছিল, ওই রাজা জ্ঞানের পতনের পর থেকে তারপর এখন এটা ইয়েতে যাচ্ছে আর কি, ওই হিন্দু স্টেট নয়, হিন্দু কিংডম নয়। তাহলে এই যে জিনিসগুলো মানুষকে মোল্ড করার জন্য মানসিকভাবে, কিন্তু আমি প্রথম দিন আসার সঙ্গে সঙ্গে আমি তার বাংলাদেশের ধর্ম, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, অর্থনীতি এগুলোকে না পড়ে সরাসরি আমার লয়ের যখন তথ্য দিয়ে দিচ্ছি, তখনই তার ভিতরে যে লয়ের ভিতরে একটা রসকসিং আছে, একটু কঠিন আছে, একটা সেকশন করে দিলাম। সেই জন্য আমি ব্যক্তিগত মনে করি যে এই সাহিত্যের ক্লাসের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু এখন আমরা অনলাইনের প্রতি আমাদের একজনের আসক্তি আছে, একজনের ভালোবাসা আছে, সেই কারণে আমি যখন কন্টেন্ট দিচ্ছি এটার পাশাপাশি আমার ডিজিটাল কন্টেন্ট, আমার অনলাইন রিসোর্সের সেটা দিতে হবে, আর এখানে ক্লাসরুমের বিকল্প যে উপকরণ যেটা এখন এটাকে স্টুডেন্টরা প্রত্যাশা করে। বহু বছর ধরে গবেষণা হয়েছে টিচিংয়ের ক্ষেত্রে, যখন শুধুমাত্র মুখের কথায় যখন টিচিং হয়,
তখন মাত্র তার 25% স্টুডেন্ট ক্যান ক্যাচ, এবং দে ক্যান ক্যাচ ইট, দে ক্যান হোল্ড ইট। আর যদি এইটা অডিও ভিজুয়াল হয় তাহলে সেটা 50% পর্যন্ত হতে পারে। তার একটা এটা কিন্তু গবেষণার কথা বলছে। তো এখন এটা একটা কিভাবে একটা এক্সাম্পল, আমি যখন প্রথম চট্টগ্রামে গেলাম চাকরির সূত্রে গেছি, এর আগে কখনো 93-তে চিটাগাং ইউনিভার্সিটিতে টিচার হওয়ার জন্য চাকরি নিয়ে সেখানে গেলাম। তো চিটাগাং ল্যাঙ্গুয়েজের ভিতরে ডায়ালেক্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তো এখন ওইখানে যখন আমি গেলাম, যাওয়ার পরে বাসের জন্য ইউনিভার্সিটি বাসের জন্য অপেক্ষা করছি। তো দুইজন একজন আরেকজন গল্প করছে, বদ্দা ধান কেন, বদ্দা ধান কেনই, মানে ধান কেমন হয়েছে, আরেকজন বলছে গমই। আই গট কনফিউজড। আমাদের যে ধানই হয়, এখানে ধান কেন গমই, গম হয়ে গেল, কিভাবে ধান কিভাবে গম হয়? আই জাস্ট থট অল ওভার দি ডেজ যে আমি বলছি এটা কি হতে পারে। আমি যখন চিটাগাং মানুষের জিজ্ঞেস হাসে, কিছু বলে না, শুধু হাসে, বিকজ আই ডিড নট হ্যাভ দ্য নলেজ যে গম মিনিংটা কি। তো ফলে এরকম আমি যখন ক্লাসের ভিতরে বলি আমার আঞ্চলিকতার কারণে বা উচ্চারণের কারণে স্টুডেন্টরা মিস করে, কিন্তু যখন এটা এখানে লেখাটা থাকে সে মিসটা করে। আরেকটা হচ্ছে সায়েন্স করছে কন্টিনিউয়াসলি একজন মানুষ 5 থেকে 7 মিনিটের বেশি তার মনোযোগ ধরে রাখতে পারে না, একটা ব্রেক হয়। যখন ব্রেক হলো শুধু তো অডিও হয়, এবার কিন্তু আর ব্রেক ব্রিজ করতে পারছে না গ্যাপটা, কিন্তু এখানে যদি থাকে দেখার সঙ্গে সঙ্গে হতে পারে। সেই জন্য এখানে অডিও ভিজুয়াল পদ্ধতিতে যা 50% হয়, 75% পর্যন্ত হয় যদি এটা ইন্টারেক্টিভ হয়, অর্থাৎ শুধু টিচার কথা বলছে না, অন্যদেরকে নিয়ে কথাবার্তা বলছে, সে তার কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করছে, তাহলে এটা 75% পর্যন্ত হতে পারে। 90% হয় যখন তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, তুমি এসে ক্লাসের ভিতরে বা কোনোভাবে তুমি করো, এটা না হয় গবেষণা করো, অথবা তুমি ক্লাসের ভিতরে নিজের দিকে গ্রুপ প্রেজেন্টেশন, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন করো। তখন কি স্যার জানেন আমার এটা ভালো করতে হবে, ভালো করতে যে এটার পাশাপাশি আরো অন্যান্য কিছু পড়াশোনা করে। টিচিং বিকাম ইফেক্টিভ 90% if it is opportunity is given for presentation to the teacher, অর্থাৎ তাকে এক ধরনের সুযোগ। আর এটা 25-50 এই জন্য আমাদের যে ইয়ে বলেছে চায়নার যে গ্রেট ফিলোসফার নাম কি জানো, কনফুসিয়াস বলেছে যে তুমি যদি কাউকে মাছ খাওয়াইতে চাও তাহলে মাছ ধরার বিদ্যাটা শিখাইবে, কারণ মাছ ধরার বিদ্যা যদি তুমি না শেখাও তাকে 1 দিন দিলা, 2 দিন দিলা, 1 বছর দিলা, এক সময় বন্ধ করে দিলে আর শেষ করবে না। কিন্তু মাছ ধরার বিদ্যাটা যদি জেনে যায় তাহলে আর কোনোদিন কোনো রকম অসুবিধা তার হবে না। এই যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটার কথাই সে উল্লেখ করেছে। ঠিক আছে, আর অনেক সময় কি শুধুমাত্র তত্ত্বের জিনিস সঠিক নয়, মোল্লা নাসিরউদ্দিন তার থিওরি শিখাইতে নেই ভাবে তার শিষ্যদেরকে একটা করে ঘটনা করতো, এটা ব্যাখ্যা করতো। তো মোল্লা নাসিরউদ্দিন একদিন গলির ভিতর দিয়ে যাচ্ছে, এক লোক ছাদের উপর থেকে পাপস খেয়ে তার ঘাড়ের উপর পড়ে গেছে, মোল্লা নাসিরউদ্দিন ঘাড় ভেঙে গেছে, যে তার ট্রিটমেন্ট করছে। ট্রিটমেন্ট করার পরে এবার তার শিষ্যরা জিজ্ঞেস করছে মোল্লা সাহেব এটা কি শিখলাম? সে বলছে দেখো তত্ত্বের কথা হচ্ছে যে উপর থেকে পড়ছে তার ঘাড় ভাঙবে, কিন্তু বাস্তবে ঘাড় ভাঙছে আমার, তত্ত্ব সবসময় সত্য নয়। আমি বলছি যে এরকম খালি তত্ত্ব শিখাইলে হবে না, বাস্তবতাটাকেও এর ভিতরে নিয়ে আসতে হয়। এরকম জিনিসের মাধ্যমে আমরা বলছি যে শিক্ষাটা আসলে এইভাবেই হয়। আমরা আশা করছি যে এই যে একটা ওয়ার্কশপ হয়েছে, এই ওয়ার্কশপের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আলোচনার ভিতরে আসবে, সেটার মাধ্যমে আমরা তো অনেকই সমৃদ্ধ হয়েছি, আরো সমৃদ্ধ হবো যত, কারণ শেখার কোনো শেষ নেই। কিন্তু সেই কারণে ওই সিনেমার মতো বলা যাবে না শেখার কোনো শেষ নেই, শেখার ইচ্ছা বৃথা দেয়, ওই একটাই আছে না, ওইটা নয়, কাজে এটা কোনো শেষ নাই। এটাকে আমরা যত সময় যাবো, একই ঘটনাকে আমি দেখছি, একই বিষয়ে একাধিকবার সেমিনারে অংশগ্রহণ করেছি, একজন স্পিকার যা বলছে কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস আরেকজন বলছে। আমি বিভিন্ন সময়ে বক্তৃতা করতে যেতাম, মানে এরকম ওয়ার্কশপের ভিতরে 20 দিন 21 দিনের ওয়ার্কশপ, এটা হচ্ছে সামার স্কুল। আমার পরে বক্তৃতা থাকবে সলিমুল্লাহ ভাই, সবাই বলতো সলিমুল্লাহর বক্তৃতা আপনি যা বলছেন সলিমুল্লাহ সব বলে, আপনার পুরো অ্যান্টিথিসিস তৈরি করবে। ইউ নো সলিমুল্লাহ, ওই যে মাথায় ঝুঁটি বেঁধে করে দেয় সলিমুল্লাহ ভাই, ইজ এ গ্রেট ফিলোসফার। সে যদি ইউরোপ আমেরিকায় থাকতো সত্যি সত্যি তার ফিলোসফিকে প্রচার করা হতো, কিন্তু বাংলাদেশে ভেরি আনফরচুনেট। তবে কিছু অদ্ভুত তার ভিতরে আছে, যেটা মানুষ যত বিদ্যা শিখি তত হয়, কিন্তু অদ্ভুত। যেমন সে যখন বলে আনিসুজ্জামান কি বাংলা জানে, তখন আমি সত্যি সত্যি অফেন্ডেড। আনিসুজ্জামান স্যার যদি বাংলা না জানে তাহলে বাংলা কে জানে? তো ফলে এগুলো ক্ষেত্রে আছে, এরকম কিছু মানুষের ভিতরে পাগলামি থাকে। শেক্সপিয়ার বলছে নো এক্সিলেন্ট সোল ইজ এক্সেম্পট ফ্রম ম্যাডনেস, নো এক্সিলেন্ট সোল ইজ এক্সেম্পট ফ্রম ম্যাডনেস। আছে অতিরিক্ত পড়াশোনা করছে, সেটা ক্ষেত্রে লতে পড়াশোনা করছে সলিমুল্লাহ ভাই,
যখন ক্লাসে টিচাররা সিনিয়র টিচাররা লেকচার দিত, স্যার বসেন তো, আপনি কি লেকচার দিচ্ছেন, শুনেন আপনি বসেন, আমি লেকচার দিচ্ছি। তো একটা তখনই বলতো এরকম অবস্থা, বলতো সলিমুল্লাহর জন্ম সেকেন্ড হওয়ার জন্ম। তো লতে পড়াশোনা করে সেই করে বেশি পিএইচডি করছে তারা আমেরিকাতে। সো হি ইজ এ গ্রেট ম্যান করার জন্য। তো ওইরকম আমি ওইরকম জায়গার ভিতরে বলতে শুনছি, তারপর মৃত্যু হয়েছে। কাজে একই জিনিসকে এক ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করে। কারণ আমি এক জায়গায় গেলাম, সে শুধু বললো 2 যোগ 2 4, আরেক জায়গায় গেলাম সে বললো 2 গুণ 2 4, আরেকজন বললো 8 ভাগ 2 সমান 4, আরেকজন 5 বিয়োগ 1, অনেকগুলো 1 যোগ করলে এরকম নানান রকম ভাবে একই জিনিসের বিভিন্ন রকম ব্যাখ্যা আছে, সেভাবে দিচ্ছে। আমি সরি অনেক লম্বা সময় কথা বলছি, আমি দুঃখিত। আমি আশা করছি যে আমাদের এটা সাকসেসফুল, ভবিষ্যতে এটা নিজেও ঋদ্ধ হব, আমাদের যারা শিক্ষার্থী আছে তারাও ঋদ্ধ হবে, বিশ্ববিদ্যালয় ঋদ্ধ হবে, এবং বিশ্ববিদ্যালয়ের জন্য ঋদ্ধ হয়, নিঃসন্দেহে জাতি ঋদ্ধ হবে। কারণ ইংরেজিতে প্রবাদ আছে, একটা জাতি কেমন একটা তা নির্ভর করে হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য সিটিজেন্স। সিটিজেনের কোয়ালিটি কেমন এটা নির্ভর করে হোয়াট ইজ দ্য এডুকেশন সিস্টেম। এডুকেশন সিস্টেমটা আসলে কেমন তার কোয়ালিটি নির্ভর করে হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য টিচার্স। সো আলটিমেটলি এইভাবেই আমরা আশা করছি যে আমাদের এই জীবনকে যেহেতু বেছে নিয়েছি, ক্ষমতা নাই, মাস্টার মানুষ বলবে মাস্টার সাহেব, ঠিক আছে না? আবার সিনেমা নাটকের ভিতরে এই মাস্টার বিলেনি করে এরকম করে মাস্টার সাহেব এই করার জন্য। আর হচ্ছে অর্থ কষ্ট আছে, ঠিক আছে, অর্থ কষ্ট আছে। মানুষ প্রত্যাশা করে, এক সময় গুরুগৃহ ছিল, পণ্ডিত ছিল, মানুষ কিন্তু এখন বলে যে আমি টেলিভিশন দেখতেছি এক মহিলা, শিক্ষকরা আসলে পরিবর্তন হয়ে গেছে। কিরকম পরিবর্তন হচ্ছে টেলিভিশনে বলতেছে। আগে শিক্ষকরা কত ছিল, টাকা পয়সার কথা চিন্তা করতো না, এখন টাকা ছাড়া আর কিছু চিন্তা করে না। যদিও তারা 1-2টা মানুষকে দেখে 100 জন মানুষকে দেখে চিন্তা করছে, কিন্তু হাজার হাজার লাখ লাখ শিক্ষক আছে, সবাই এরকম নয়। আছে কিছু শিক্ষক আছে, কিন্তু সমাজে মেসেজটা কি যাচ্ছে, শিক্ষকরা আর আগের মতো নাই। আগে গুরু ছিল, এখন আর আছে, এখন শুধু টাকা চায় এই করার জন্য, কিন্তু তারা চিন্তা করে না যে শিক্ষকের একটা সংসার আছে, শিক্ষকের একটা জীবন আছে, সেইটাকে সেই জীবনে সম্মানের সাথেই সেটাকে তাকেই করতে হবে, বেঁচে থাকতে হবে। কারণ আমি জানি, আমি একটা সেমিনার ভিতরে আমি যদি বক্তৃতা করতে যাই, আমি যদি রিক্সায় চলে যাই, আর আরেকজন যদি গাড়িতে চলে আসে, নিঃসন্দেহে সমাজের ভিতরে এইটার ভিতরেই কিন্তু মূল্যায়ন করে ফেলে। ফলে ওইটাও গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সমাজ এটা বুঝতে চায় না। যতদিন সমাজ না বোঝে কিছু করার নাই, এইটা পেশা নয়, এটা ব্রত, সেই ব্রতটাকে আমরা পালন করে যাবো। ধন্যবাদ।